হ্যালো বন্ধুরা, স্বাগতম। দুজন মানুষ যারা একে অপরের সাথে থাকতে চায় কিন্তু ভাগ্য তাদের আলাদা করে দেয়, এমনটা কেন হয়? চলুন আজ আমরা এমনই এক গল্প শুনব। আমাদের গল্পের শুরুটা হয় অপরূপ সুন্দরী এক মেয়ে যার নাম বাণীকে দিয়ে। বাণী কোর্টে তার প্রেমিককে দেখতে এসেছে, কারণ আজ তাদের বিয়ে। সে আশেপাশের অনেক প্রেমিক যুগলকে দেখে যারা 7 জন্মের কসম খাচ্ছে এবং খুবই খুশি। বাণীও একই রকম সুখ অনুভব করতে চায়। এই সব ভেবে সে তার ডায়েরিতে কিছু কথা লেখে। সে যখন এইসব ভাবছে তখনই তার প্রেমিক তাকে ফোন করে এবং বাণী তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা খায়। তার প্রেমিক তাকে ছেড়ে চলে যাচ্ছে কারণ সে অন্য একটি মেয়েকে খুঁজে পেয়েছে যে খুব ধনী এবং যার কারণে তার পদোন্নতিও হয়েছে। সকালে বাণী যতটা খুশি ছিল, এই খবর শুনে সে ততটাই ভেঙে পড়ে। বাইরে তার পরিবারের সবাই প্রস্তুত হয়ে অপেক্ষা করছে। সে এখন তাদের কি বলবে? এই সব ভাবতে ভাবতে সে অজ্ঞান হয়ে যায়। তার মা দৌড়ে এসে তাকে সামলায়। 6 মাস পর গল্প 6 মাস এগিয়ে যায়। বাণী এখনও তার অতীত ভুলতে পারেনি। প্রতিদিন সে তার প্রেমিককে মনে করে। তার মা তাকে বোঝান যে, ব্যাটা, আমাদের জীবনে এগিয়ে যেতে হয়, এটাই জীবনের নিয়ম। এখন সে প্রস্তুত হয়ে তার বাবার সাথে একটি সাক্ষাৎকারের জন্য যাচ্ছে। সে মন খারাপ করে গাড়িতে বসেছিল, তখনই একটি বাইকে একজন ছেলেকে দেখতে পায়। ঋষি কাপুর আমাদের প্রধান নায়ক। সে বেপরোয়াভাবে হেলমেট ছাড়া সিগারেট ফুঁকতে ফুঁকতে বাইক চালাচ্ছে এবং এই বেপরোয়া মনোভাব বাণীকে তার দিকে আকর্ষণ করতে শুরু করে। বাণী সরাসরি একটি নিউজ এজেন্সিতে পৌঁছায় যারা সেলিব্রিটিদের গসিপ এবং সাক্ষাৎকার নিয়ে খবর প্রকাশ করে। বাণীর সাক্ষাৎকার হয় এবং তাকে একজন বিখ্যাত সেলিব্রিটির সাক্ষাৎকার নিতে বলা হয়, তবে তাকেই নিজেই সেই সেলিব্রিটির কাছে যেতে হবে, এটাই তার কাজ। সে অফিস থেকে বেরোচ্ছিল, তখনই তার প্রথম দেখা হয় ঋষির সাথে। ঋষি তাকে তার ডায়েরিটি ফিরিয়ে দেয় এবং বলে যে সে এটি নিচে ফেলে গিয়েছিল। বাণী তাকে ধন্যবাদ জানায়। ঋষির আসল চরিত্র। এর পরেই আমরা ঋষির আসল চরিত্র দেখতে পাই। সে সরাসরি নিউজ এডিটরকে মারতে শুরু করে, কাউকে না ভয় পেয়ে, কারণ সে আসল খবর দেখানোর বদলে এটা দেখাচ্ছিল যে গেস করো পেছন থেকে এটা কে। আমরা আজকাল ইনস্টাগ্রামে এইসব জিনিস দেখছি এবং এই কারণেই সে তাকে খুব মারছিল। সে ঠিকই তো করেছে। বাণী তাকে দেখে অবাক হয়েছিল যে এই লোকটি কি জিনিস, তার না কোনো ভয় আছে, না কোনো চিন্তা। চলে যাবার সময় ঋষি বাণীকে একটা কথা বলে, তুমি খুব ভালো লেখো। তাকে চলে যেতে দেখে বাণী তার মধ্যে যেন হারিয়ে যায়। এবার ঋষি সরাসরি তার বন্ধুদের কাছে পৌঁছায় এবং এখানেও তাদের মধ্যে ঝগড়া হয়, কারণ তার এক বন্ধু গানের সব অধিকার নিজের নামে করে নিয়েছে, যখন গানটি মূলত ঋষি গেয়েছিল। এবার সে সরাসরি একটি ইভেন্টে পৌঁছায় যেখানে সে একটি খুব সুন্দর গান গায় এবং তার কথাগুলো লিখেছিল বাণী, কারণ ঋষি তার ডায়েরি থেকে সেই কথাগুলো পড়ে নিয়েছিল। এই গান শুনো সবাই আনন্দে মেতে ওঠে। অন্যদিকে বাণী আবার তার ডায়েরিতে কিছু লেখার চেষ্টা করে, কিন্তু তার অতীত তাকে আবার কাঁদিয়ে দেয়। নতুন সুযোগ ও নতুন চ্যালেঞ্জ। গল্প আরও এগিয়ে যায়। এখানে আমরা আরও একটি চরিত্রের সাথে পরিচিত হই, যার নাম কিভি। সে ঋষির খুব ভালো বন্ধু। সে ঋষির জন্য সমস্ত ইভেন্টের আয়োজন করে এবং টাকাও লাগায়, যা তার কলেজের ফিয়ের টাকা। বন্ধুরা, আরও একবার সে ঋষির জন্য একটি সুযোগ নিয়ে এসেছে যার মাধ্যমে সে ভালো টাকা উপার্জন করতে পারে। তারা দুজনেই সরাসরি হিপ-হপ তারকা প্রিন্সের কাছে পৌঁছায়, যার একটি নতুন গান এবং একজন নতুন সুরকার দরকার। আর এই কারণেই তার ইভেন্ট ম্যানেজার বিনীত ঋষির সাথে চুক্তি করে। ঋষি তার জন্য গান গাইবে এবং বিনিময়ে সে ভালো টাকা পাবে। সে গানে ফিচার হওয়ার সুযোগও পাবে। ঋষির এই চুক্তি ভালো লাগে, তাই সে রাজি হয়ে যায়। তখনই সে দর্শকদের মধ্যে বাণীকে দেখতে পায়, যে ভেতরে আসার চেষ্টা করছে। ঋষি তার কাছে যায় এবং বাণী তাকে দেখে চিনতে পারে। বাণীও তার চাকরির জন্য প্রিন্সের সাক্ষাৎকার চায়, কিন্তু বিনীত, যিনি প্রিন্সের ম্যানেজার, সে তাকে পাত্তাই দেয় না। তাই বেচারি বাণী সেখানেই একা দাঁড়িয়ে থাকে। তাকে একা দেখে ঋষি তার ডায়েরি থেকে লেখা গানটি গায় এবং সবার দৃষ্টি আকর্ষণ করে। আর এখন প্রিন্সেরও এই গানটি খুব পছন্দ হতে শুরু করেছে। কিন্তু এই গানটি অসম্পূর্ণ ছিল। এটিকে কেবল একজনই সম্পূর্ণ করতে পারে এবং সে হল বাণী। এখন বাণীও প্রিন্সের সাক্ষাৎকার পাবে এবং ঋষিও গান। এই কারণে তারা দুজনেই একসাথে কাজ করার সিদ্ধান্ত নেয়। শর্তের বেড়াজাল ও ঋষির রাগ।
কিন্তু বাণীর কিছু শর্ত আছে, যেমন সে রাত 8:30টার পর কাজ করবে না এবং তার ধূমপানে সমস্যা আছে। ঋষি তার দুটি কথাই মেনে নেয়। এখন তারা দুজনেই সেখানেই বসেছিল এবং ঋষি তাকে পরবর্তী লাইনগুলি জিজ্ঞাসা করে, কিন্তু বাণী বলে যে তার সেই লাইনগুলি মনে নেই, সে পাতাটি ছিঁড়ে ফেলেছে। ঋষির এটা শুনে রাগ হয়ে যায় যে সে কেন পাতা ছিঁড়বে, সে এখন গান গাইবে কিভাবে। কিন্তু বাণীর কিছুই মনে নেই। ঋষি তাকে আবার গান লিখতে বলে, কিন্তু বাণী রেগে যায়, কারণ এই বদ্ধ জায়গায় সে ভাবতেই পারছে না তাহলে গান লিখবে কিভাবে। আর এই কারণেই ঋষি তাকে তার পছন্দের জায়গায় নিয়ে যায়, যা ছিল কলেজের খেলার মাঠ। ঋষি তার সমস্ত রাগ দূর করার জন্য একটি খেলা খেলে, ক্রিকেট, এবং বাণীকেও বোঝায় যে তারও এটি চেষ্টা করা উচিত। কিন্তু বাণী এসব করতে পারে না। এবার ঋষি তাকে তার স্বপ্নের কথা বলে যে সে একজন রকস্টার হতে চায়, যার গান শুনে পৃথিবী পাগল হয়ে যাবে, সবাই তার ভক্ত হয়ে যাবে, তার খ্যাতি হবে, টাকা হবে। এই সব শুনে বাণী সত্যিই তার মধ্যে একজন তারকা দেখতে পায় এবং সে তার জন্য গান লেখা শুরু করে। কিন্তু এখন 8:30 বাজতে চলেছে। এই কারণে সে তাকে নিজের জ্যাকেট দিয়ে বেঁধে বাইকে বসিয়ে দ্রুত তার বাড়িতে নিয়ে আসে। কিন্তু যাওয়ার আগে সে তার হাত ধরে বলে যে এখনও আমার কাছে কিছুটা সময় আছে, এবং ঠিক 8:30 বাজতেই সে সেখান থেকে চলে যায়। ভালোবাসার শুরু ও অপ্রিয় সত্য। ধীরে ধীরে বাণী ঋষির সঙ্গ পছন্দ করতে শুরু করেছে। সে তার দুঃখভরা অতীত ভুলতে শুরু করেছে, এবং এটাই তো সে চেয়েছিল। দুজনেই একসাথে সব জায়গায় ঘুরে ঘুরে গান লেখে, এবং অবশেষে গানটি সম্পূর্ণ হয় এবং সবাই একসাথে উপস্থিত ছিল। বন্ধুরা, প্রিন্স এই গানটি খুব পছন্দ করে, কিন্তু তার অর্গানাইজার বিনীত বলে যে গানটি ভালো, কিন্তু এতে র্যাপ কোথায়? র্যাপ ছাড়া প্রিন্স গান গাইবে কিভাবে? এই কারণে আমাদের এই গানটি ছেড়ে দেওয়া উচিত এবং অন্য শিল্পীকে খুঁজে নেওয়া উচিত। এই কথা শুনে ঋষির খুব খারাপ লাগে। এত কষ্ট করে সে গানটি লিখেছিল, কিন্তু তাদের র্যাপই দরকার। আর বাণীও একই কথা বলে যে এত ভালোবাসা দিয়ে আমরা দুজন এই গানটি লিখেছিলাম, কিন্তু এখন এই গানটি পরিবর্তন করতে হবে। কিন্তু ঋষি এই কথা মানতে রাজি হয় এবং সে গানের র্যাপ যোগ করবে, কারণ তার টাকা দরকার, যা তার কাছে বর্তমানে নেই, এবং র্যাপ ছাড়া এই গানটি বিক্রি হবে না। কিন্তু এই কথা শুনে বাণী খুশি ছিল না, এবং আরও একবার তারও বাণীর মধ্যে বিতর্ক হয় এবং বাণী সেখান থেকে চলে যেতে শুরু করে। তখনই কিছু পুলিশের আগমন হয় এবং আমরা ঋষি সম্পর্কে আরও কিছু জানতে পারি। একজন পুলিশ ঋষির বাবাকে ধরে এনেছিল, কারণ ঋষির মায়ের মৃত্যুর পর তার বাবা পুরোপুরি শোকাহত হয়ে পড়েছেন। তিনি সারা দিন মদ পান করেন এবং এখানে সেখানে রাস্তায় ঘুরে বেড়ান। কিন্তু এবার পুলিশ ঋষিকে শেষবারের মতো সতর্ক করে দেয় যে যদি আবার এমন হয় তাহলে বাপ বেটা দুজনকেই সে ভেতরে ঢুকিয়ে দেবে। ঋষি তার বাবার উপর খুব বিরক্ত হয়েছে। একদিকে তার ক্যারিয়ার ঠিকমতো চলছে না, তার ওপর তার বাবা, যিনি সবসময় মদের নেশায় থাকেন। এই সব থেকে বিরক্ত হয়ে সে তার বাবাকে জোর করে ধরে নিয়ে যেতে শুরু করে এবং বলে, তোর মদ পান করতে হয়, যা মদ পান কর, মরে যা, কারণ তোর মরলে কারও কিছু যায় আসে না। ঋষির কথা শুনে আমরা বুঝতে পেরেছি যে সে কতটা হতাশ, ভেতর থেকে সে কতটা ভেঙে পড়েছে। এখন পেছনে দাঁড়িয়ে বাণী এই সব দেখছিল। সে প্রথমবারের মতো ঋষিকে এত রাগে দেখেছিল। তার চোখে জল চলে আসে। অতীতের কষ্ট ও বর্তমানের আবেগ। গল্প এগিয়ে যায় এবং আমরা ঋষিকে তার পছন্দের জায়গায় দেখি, যেখানে সে রেগে যাওয়ার পর আসে। এই কারণে বাণীও সরাসরি সেখানে পৌঁছে যায়। সে ঋষিকে বলে যে সে র্যাপ লিখেছে, এখন সে টাকা পাবে। কিন্তু এর সাথে সাথে সে তাকে তার অতীত সম্পর্কেও বলে, কারণ সে জেনে গেছে যে ঋষিও তার মতোই হতাশ। বাণী বলে যখন সে কলেজে ছিল তখন তার দেখা হয়েছিল মহেশ আইয়ারের সাথে। তারপর তাদের দুজনের প্রেম হয় এবং তারপর তারা বিয়ে করার কথা ছিল, কিন্তু সেদিনই সে আমাকে ছেড়ে চলে যায়। কিন্তু তুমি জানো এর চেয়েও খারাপ কি হয়েছিল? সে আমার সবচেয়ে বড় শক্তি কেড়ে নিয়েছিল, যা ছিল লেখালেখি। কিন্তু তারপর আমার জীবনে তুমি এলে। তোমার সাথে দেখা হওয়ার পর আবার আমার মন লিখতে চাইল, এবং এর সাথে আমি আমার ব্যথা ভুলতে শুরু করলাম। আমি হাসতে শুরু করলাম, এবং এতে তুমি আমাকে অনেক সাহায্য করেছ। এবং এখন আমি চাই যে তুমিও তোমার ব্যথা থেকে মুক্ত হও। আমিও তোমাকে সাহায্য করতে চাই, তোমাকে খুশি দেখতে চাই। কিন্তু যদি তুমি না চাও তাহলে আমি এখান থেকে চলে যাব।
এই কথা বলে সে চলে যেতে শুরু করে। তখনই পেছন থেকে আওয়াজ আসে, বাণী, আমাকে সাহায্য করো। ঋষির ত্যাগ ও বাণীর বিচ্ছেদ। পরের দৃশ্যে আমরা ঋষির বাবাকে দেখি, যিনি এখনও মদ পান করে একটি বারে বসেছিলেন। তার কাছে টাকা শেষ হয়ে গেছে। এই কারণে বারের মালিক তার পার্স ছিনিয়ে নেয়। কিন্তু যেই তারা পার্সটি নেয়, তিনি পাগল হয়ে যান। তখনই ঋষি সেখানে আসে এবং তার বাবাকে সামলায় এবং সেই বারের মালিককে টাকা দিয়ে পার্সটি ফিরিয়ে নেয়। এবং এখানে আমরা দেখতে পাই যে তিনি কেন পার্স নিয়ে এত বিরক্ত হচ্ছিলেন। বন্ধুরা, সেই পার্সটিতে তার পরিবারের ছবি ছিল। ঋষিও জানে যে তার বাবা কতটা একা হয়ে গেছে এবং এই মদ থেকে মুক্তি পাওয়ার জন্য সে তাকে রিহ্যাব সেন্টারে নিয়ে যায়। কিন্তু সেখানকার ফি খুব বেশি এবং তার কাছে এত টাকা নেই। কিন্তু এত টাকা কেবল একজনই তাকে দিতে পারে, যে হলো বিনীত। বন্ধুরা, বিনীত টাকা দিতে রাজি হয়, কিন্তু তারও একটি শর্ত ছিল যে ঋষির গানে তার কোনো অধিকার থাকবে না, না সে গানে ফিচার হবে, না তার গানের ওপর নাম থাকবে। ঋষি তার বাবার জন্য এই কথাও মেনে নেয়। এখন যেহেতু গানটি পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে, এই কারণে বাণীর আজ ঋষির সাথে শেষ দিন এবং সে তাকে বাড়িতে পৌঁছে দিয়ে বলে, আমি চাই যে তুমি আমার থেকে দূরে থাকো, কারণ আমার সাথে সুখ বেশিদিন থাকে না। এই কারণে ভালো হয় যে তার আগে আমি তোমার থেকে দূরে যাই। এই কথা শুনে বাণী কিছুটা মন খারাপ করে। ঋষির সঙ্গ তার পছন্দ ছিল, কিন্তু এখন সে কি করতে পারে? এই কারণে চুপচাপ বাড়ি চলে আসে। ঋষি চলে যাওয়ার পর সে আবার একা অনুভব করতে শুরু করেছে। সে তার ডায়েরি খোলে, যেখানে সে সেই গানের পাতাগুলি পায় যা সে লিখেছিল। সে সরাসরি সেই কনসার্টে পৌঁছে যায়, যেখানে ঋষির গাওয়া গানগুলি অন্য কেউ গাইছে। ঋষিও সেখানে উপস্থিত, যে ভেতর থেকে রাগে ছিল। অবশেষে কেন প্রতিবার তার সাথে এমন হয়? এত কষ্ট সে করে এবং সেই কষ্টের ফল অন্য কেউ নিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে আমরা ভিড়ের মধ্যে বাণীকে দেখি, যে তাকেই খুঁজতে এখানে এসেছিল। ঋষি বুঝতে পারে যে বাণীও তাকে ভালোবাসে, তাকে চায় এবং দুজনেই কাছাকাছি আসে এবং তারপর চুম্বন করে। আবারও একসাথে নতুন করে স্বপ্ন। পরের দৃশ্যে আমরা ঋষিকে তার পুরনো বন্ধুদের সাথে দেখি, যাদের সাথে সে গল্পের শুরুতে ঝগড়া করেছিল, কিন্তু আবারও সে তাদের কাছে যায়। বাণীর কথা শুনে সে তাদের কাছে ক্ষমা চায়। বন্ধুরা, বন্ধু তো বন্ধুই হয়। তারা তাকে ক্ষমা করে দেয় এবং সবাই একসাথে আবারও একটি গান তৈরি করে, যার কথা বাণী লিখেছিল। এই গানটি তারা ইউটিউবে আপলোড করে এবং ধীরে ধীরে মানুষ এটি খুব পছন্দ করে। কিন্তু এই আনন্দের মধ্যে একটি খারাপ জিনিসও হয়। বাণীর বাবা মা তাদের দুজনকে একসাথে দেখে ফেলে। এর চেয়েও খারাপ জিনিস আরও একটি হয়, তারা ঋষিকে সিগারেট ফুঁকতে দেখে ফেলে। তাদের মনে হয় যে ঋষি একজন ভবঘুরে ছেলে, যে বাণীর ব্যবহার করছে। এবং এই সব ভেবে বাণীর মা তাকে বোঝান যে বাণী, ওই ছেলেটা তোর জন্য ঠিক নয়, তুই কি তোর অতীতের কথা ভুলে গেছিস? তার মায়ের সেই কথাগুলো বারবার শুনে বাণী হঠাৎ অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তখন সে হাসপাতালে ছিল এবং সেখানে ঋষিও উপস্থিত ছিল। ডাক্তার বলেন যে সবকিছু স্বাভাবিক আছে, কিন্তু আপনারা বাণীকে একবার নিউরোলজিস্টের কাছে দেখিয়ে দিন, অর্থাৎ মাথার ডাক্তারের কাছে। অ্যালজাইমার এবং হৃদয় বিদারক সত্য। এখন বাণী ঠিক ছিল, তাই ঋষি তার সাথে দেখা করতে যায়। কিন্তু তখনই তার মা তাকে থামায় এবং বলে যে যদি তুমি সত্যিই বাণীকে ভালোবাসো, তাহলে তাকে বিয়ে করে নাও। যদি না করো, তাহলে এখনই এখান থেকে চলে যাও, কারণ তুমি অনেক মেয়ে পেয়ে যাবে। কিন্তু বাণীর কেবল তাকেই চায় যে তাকে মন থেকে ভালোবাসে। এই কথা শুনে ঋষির মন ভেঙে চুরমার হয়ে যায়। সে রুমে যায় এবং সরাসরি বাণীকে বলে যে সে তাকে বিয়ে করতে চায়। কিন্তু বাণী তাকে বোঝায় যে বিয়ে কোনো ঠাট্টা নয়, আমাকে এখনও তোমার সাথে সময় কাটাতে হবে, তোমাকে নিজের করতে হবে। এবং এই কথা শুনে ঋষি তাকে জড়িয়ে ধরে। গল্প এগিয়ে যায় এবং আমরা জানতে পারি যে ঋষি যে গানটি রেকর্ড করে ইউটিউবে আপলোড করেছিল সেটি খুব ভাইরাল হয়েছে। হাজার হাজার মানুষ তার সাথে দেখা করতে চায়। এই কারণে সে সরাসরি তাদের সাথে দেখা করতে যায়। সেখানে সবাই ঋষি সম্পর্কে জানতে আগ্রহী ছিল। মানুষ ঋষির গলার আওয়াজের ভক্ত হয়ে গেছে। আজ প্রথমবারের মতো সে তার সাফল্যের অনুভূতি লাভ করে এবং এটাই তো সে চেয়েছিল। অন্যদিকে বাণী একজন নিউরোলজিস্টের কাছে যায়, যেখানে সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু তখনই ডাক্তার লক্ষ্য করেন যে বাণী জিনিসপত্র ভুলে যাচ্ছে। যেমন আজকের তারিখ, সে কিছুক্ষণ আগে কি কথা বলেছিল সে ভুলে গেছে, এবং এমনকি তার ভাই কত বছর বয়সী সে এটাও ভুলে গেছে। এই সব দেখে ডাক্তারের বুঝতে দেরি হয় না যে বাণীর কী রোগ হয়েছে। বন্ধুরা, তার অ্যালজাইমার নামক রোগ হয়েছে।
যেখানে মানুষ ধীরে ধীরে সবকিছু ভুলে যায়। এই রোগ সাধারণত বৃদ্ধ বয়সে হয়, কিন্তু বাণীকে অল্প বয়সেই হয়েছে। ডাক্তার জানান যে ধীরে ধীরে সে তার পরিবার, তার নাম, এমনকি সবকিছু ভুলে যাবে। এবং এই কথা শুনে বাণীর হুঁশ উড়ে যায়। বেদনাদায়ক বিচ্ছেদ ও এক নতুন যাত্রা। এখনই তো তার জীবন ছন্দে ফিরেছিল, এবং এই গুরুতর রোগ তাকে বুঝতে দিচ্ছে না যে সে কি করবে। কিন্তু এখন সে এই রোগের সম্পর্কে কাউকে কিছু জানায় না। সেই রাতে ঋষি তার সাথে দেখা করতে আসে এবং সব কিছু বলে যে কিভাবে মানুষ তার গানের ভক্ত হয়ে গেছে, সবাই তার সাথে কাজ করতে চায়। এই সব কেবল তার কারণেই হয়েছে। বাণীও তাকে তার রোগের সম্পর্কে জানাতে চায়, কিন্তু সে তাকে এত খুশি দেখে চুপ হয়ে যায়। সে চায় না যে ঋষি তাকে নিয়ে চিন্তিত থাকুক। তার চোখে জল ভরে আসছে, কিন্তু তার মুখ বন্ধ। ঋষি তাকে গাড়িতে নিয়ে চড়ে বসে এবং চিৎকার করে বলে, আমি তোমাকে ভালোবাসি এবং সবসময়ই ভালোবাসব। এই মুহূর্তটি দুজনের জন্যই খুব বিশেষ হয়। পরের দৃশ্যে আমরা বাণীকে অফিসে দেখি, যেখানে তার সাক্ষাৎ হয় তার অতীত, অর্থাৎ তার প্রাক্তন মহেশ আইয়ারের সাথে, যে এখন তার কোম্পানির পার্টনার। তাকে দেখেই বাণীর সেই অতীত মনে পড়ে যায়, যা সব সময় তাকে কষ্ট দেয়। এবং অন্যদিকে ঋষির জনপ্রিয়তা বাড়ছে, এবং এখন তাকে অন্য শহরে শো করতে যেতে হবে, অর্থাৎ বাণী থেকে দূরে যেতে হবে। তাই বাণী তার জন্য ব্যাগ গোছায়, কিন্তু ব্যাগ গোছানোর পর সে আবার তার ব্যাগ গোছাতে শুরু করে। এই সব তার রোগের কারণে হচ্ছিল। কিন্তু ঋষি বুঝতে পারছে না যে বাণীর কি হয়েছে। সে তাকে জিজ্ঞাসা করে, সবকিছু ঠিক আছে বাণী? আর বাণী তাকে মিথ্যা বলে যে হ্যাঁ। কিন্তু চলে যাওয়ার সময় ঋষির মনে কেন যেন ভালো লাগছে না। সে বাণীর মুখের অভিব্যক্তি দেখে বুঝতে পারে যে নিশ্চয়ই কিছু একটা আছে, যা সে লুকিয়ে রাখছে। এবং এই কারণে চলে যাওয়ার সময় আরও একবার সে তাকে জিজ্ঞাসা করে, বাণী, তোমার কিছু হয়েছে কি? কিন্তু বাণী এবারও কিছু জানায় না। স্মৃতির সাথে লড়াই এবং ঋষির সংকল্প। এবার বাণী তার অফিসের পার্টিতে চলে যায়, যেখানে তার দেখা হয় আরও একবার মহেশের সাথে। সে বাণীর কাছে আসার চেষ্টা করছিল। এখন যেহেতু বাণী স্ট্রেসে আছে, এই কারণে সে জিনিসপত্র আরও তাড়াতাড়ি ভুলছে। এক মুহূর্তের জন্য সে ভুলে যায় যে সে ঋষিকে ভালোবাসে এবং এখনও সে মহেশের সাথেই আছে, এবং এর সুযোগ মহেশ নিতে শুরু করে। সে তাকে স্পর্শ করতে শুরু করে, কিন্তু তখনই তার সব কিছু মনে পড়ে যায়। সে মহেশের উপর খুব চিৎকার করে, এবং আওয়াজ শুনে মহেশের বান্ধবী তার কাছে আসে। সবাই সেখানে জড়ো হয়, এবং মহেশ তাকে গার্ড দিয়ে বাইরে বের করে দেয় এবং তাকে খুব অপমানও করে। এখানে বাণী সম্পূর্ণ একা হয়ে গেছে। আজ ঋষিকে সে সবচেয়ে বেশি মিস করছে। সে খুব একা অনুভব করছে। অন্যদিকে ঋষি বারবার তাকে ফোন করছে, কিন্তু বাণী তো তার ব্যাগ কোথাও ভুলে গেছে। এই কারণে সে ফোন তোলে না, কিন্তু সেখানকার গার্ড ঠিকই ফোন তোলে। সে ঋষিকে সমস্ত ঘটনা সম্পর্কে জানিয়ে দেয় যে বাণীকে কতটা অপমান করা হয়েছে। এবার এই কথা শুনে ঋষি যেন পাগল হয়ে যায়। তার ফ্লাইট সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার ওপর বাণীর জুনুন চেপে বসেছে। সব কিছু ছেড়ে ছুড়ে সে ফিরে আসে। এখানে সে বাণীর রোগের সম্পর্কেও জানতে পারে। এখন একটু ভাবুন, বাণী এই অসুস্থ অবস্থায় কোথায় যাবে? হ্যাঁ, সেই ক্রিকেট খেলার জায়গায়। ঋষিও সেখানে পৌঁছে যায়। বাণী বারবার বল মারার চেষ্টা করছিল, কিন্তু সে সেটা হিট করতে পারছিল না। ঋষি তার হাত ধরে এবং তাকে সামলায়, কিন্তু বাণী তার থেকে দূরে সরে যেতে চায়, কারণ সে জানে যে সে সবকিছু ভুলে যাবে। সে ঋষিকে বলে যে, আমরা একসাথে যত মুহূর্ত কাটিয়েছি আমি সে সব ভুলে যাব, তোমাকে ভুলে যাব। এই কারণে আমি চাই যে তুমি আমার থেকে দূরে থাকো। তখন ঋষি তাকে একটি কথা বলে, যদি তুমি সব কিছু ভুলে যাও, তাহলে আমি প্রতিটি মুহূর্ত, প্রতিটি স্মৃতি আবার তোমাকে মনে করাবো। একবার নয়, হাজারবার তোমাকে মনে করাবো। আমরা নতুন স্মৃতি তৈরি করব। যাই হোক না কেন, আমরা একসাথে থাকব। এই কথা শুনে বাণী তাকে জড়িয়ে ধরে এবং কাঁদতে শুরু করে। শেষ মুহূর্তের স্মৃতি ও অনন্ত ভালোবাসা। এবার বাণীর চিকিৎসা শুরু হয়ে গেছে। ডাক্তার তাকে শহর থেকে কিছুদিনের জন্য দূরে যেতে বলেন, যাতে সে শান্তি পায়। কোলাহলমুক্ত পরিবেশে থাকলে হয়তো তার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হবে, এবং এই কারণেই ঋষি তাকে গোয়ায় নিয়ে যায় এবং তারা দুজনেই একসাথে খুব ভালো সময় কাটায়।
আর এভাবেই একদিন ঋষির কনসার্ট ছিল। সেই হাজার হাজার মানুষকে দেখে বাণী খুব খুশি ছিল, কিন্তু তখনই তার স্মৃতিশক্তি আবার চলে যায় এবং এখানে মহেশ আসে, যে আবারও তার সুযোগ নিতে চায়। সে তার কাছে আসে, তার চুল স্পর্শ করে, তাকে চুম্বন করতে যাচ্ছিল। তখনই ঋষি সেখানে আসে এবং তাকে এমন অবস্থায় দেখে ঋষি বুঝতে পারে যে তার স্মৃতি চলে যাচ্ছে। সে বাণীকে তার সাথে যেতে বলে, কিন্তু তাদের মাঝে মহেশ আসে, যে বলে, তুই কে আমাদের মাঝে আসার? হয়তো সে জানে না যে ঋষি কি জিনিস এবং তাকে রাগানো হলে সে কি করতে পারে। আর এই কথা শুনে ঋষির রাগ উঠে যায় এবং তারপর কি আর বলবো, সে তাকে এত মারে যে তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসে। কিন্তু বন্ধুরা, তখনই একটি খুব আবেগঘন মুহূর্ত আসে। তার সামনে বাণী দাঁড়িয়েছিল ছুরি হাতে। সে ঋষিকে রাগে বলে, মহেশকে ছেড়ে দে, তুই কে একে মারার? এখন বন্ধুরা, ঋষি বুঝতে পেরেছে যে বাণীর সাথে সে যত মুহূর্ত কাটিয়েছে সে ভুলে গেছে। তার মনে হচ্ছে যে সে এখনও মহেশের সাথেই আছে। বাণীর এমন অবস্থা দেখে ঋষি তার চোখের জল আটকাতে পারে না, সে সম্পূর্ণ ভেঙে পড়েছে। তখনই বাণী রাগে ছুরি তার হাতে ঢুকিয়ে দেয় এবং এখন কাঁদতে কাঁদতে ঋষি তাকে নিজের বাহুতে তুলে নেয়। যাই হোক না কেন, সে বাণীকে একা ছাড়বে না। এর সাথেই বাণী অজ্ঞান হয়ে যায়। অন্ধকার থেকে আলোর পথে। যখন তার চোখ খোলে তখন সে গতকালের সম্পর্কে সব কিছু ভুলে গিয়েছিল। সে ঋষিকে আই লাভ ইউ বলে, কিন্তু আই লাভ ইউ ঋষি নয়, বরং আই লাভ ইউ মহেশ বলে। এই কথা শুনে সে জেনে যায় যে বাণী এখন সত্যি সব কিছু ভুলে গেছে, কিন্তু যাই হোক না কেন সে তাকে ভুলবে না। কিছুক্ষণ পর যখন সে ফিরে আসে তখন বাণী সেখানে ছিল না। সে তাকে সব জায়গায় খুঁজছে, কিন্তু কোথাও তাকে দেখা যাচ্ছে না। একদিকে তার কিছুই মনে থাকে না, তার ওপর সে একা কোথায় থাকবে। পুলিশও তাকে খুঁজতে শুরু করে, কিন্তু কারো কাছে তার কোনো তথ্য নেই, সে যেন কোথাও হারিয়ে গেছে। এখন ঋষি সেই একই জায়গায় ফিরে যায় যেখানে সে শেষবার বাণীর সাথে দেখা করেছিল এবং রাগে সব কিছু ভাঙতে শুরু করে। তখনই সে বাণীর ডায়েরি পায়, যেখানে চলে যাওয়ার আগে বাণী তার জন্য একটি গান লিখেছিল। এটা দেখে ঋষি তার বন্ধুদের বলে যে এই গান প্রতিটি গলি, প্রতিটি মোড়ে বাজানো উচিত, তাহলেই আমরা তাকে খুঁজে পাব। তার বন্ধুরা তাকে বোঝায় যে বাণীর এখন কিছুই মনে নেই, সে তোমাকে ভুলে গেছে। কিন্তু ঋষি এখন প্রেমে ডুবে আছে, তার কোনো পরোয়া নেই যে বাণী তাকে মনে রাখে কিনা, সে শুধু তার বাণীকে চায়। অবশেষে পুনর্মিলন। এখান থেকে গল্প ১ বছর এগিয়ে যায়। এখন ঋষি একজন খুব বড় তারকা হয়ে উঠেছে। সবাই তার গানের ভক্ত, তার সাথে দেখা করতে চায়। কিন্তু এত ভালোবাসা পাওয়ার পরও তার ভেতরে একটা শূন্যতা আছে। সে অসম্পূর্ণ, এবং এই অসম্পূর্ণতা পূরণ করার জন্য সে প্রতি মুহূর্তে বাণীকে খুঁজতে থাকে। এবং আজ তার অপেক্ষা শেষ হয়। সে একটি রিল দেখতে পায়, যেখানে একটি মেয়ে তার গান গাইছে এবং বাণী তার পেছনে বসে আছে। এখানে বাণীর কেবল চোখই দেখা যাচ্ছে, কিন্তু কেবল চোখই তার জন্য যথেষ্ট। সেই চোখের মধ্যে তার পুরো পৃথিবী রয়েছে। ঋষি দ্রুত সেই জায়গার পৌঁছে যায় যেখানে সেই রিলটি তৈরি হয়েছিল এবং সেই মেয়েটির সাথেও দেখা করে। এবং খুঁজতে খুঁজতে সে একটি রিহ্যাব সেন্টারে পৌঁছে যায়, যেখানে সে একজন নার্সকে পায়। সে ঋষিকে দেখেই তাকে চিনতে পারে এবং তাকে বাণীর একটি চিঠি দেয়। সেই চিঠিতে লেখা ছিল, ঋষি, আমি আশা করি এই চিঠিটি তোমার হাতে কখনোই পৌঁছাবে না, কারণ আমি জানি যে যদি তুমি আমার সম্পর্কে জানতে পারো তাহলে তুমি সব কিছু ছেড়ে আমার কাছে চলে আসবে, আর আমি এটা চাই না। এটা অদ্ভুত রোগ। যখন আমার সব মনে পড়ে তখন আমি ভেতর থেকে ভেঙে পড়ি। আমি চাই না যে আমার এমন অবস্থা দেখে তোমার কষ্ট হোক। এই কারণেই আমি তোমাকে ছেড়ে সেখান থেকে চলে এসেছি। ঋষি, আমি তোমার থেকে যত দূরে যাওয়ার চেষ্টা করি, তোমার গান আমাকে তোমার ততটাই কাছে টেনে আনে। এই সব পড়ে ঋষি কাঁদতে শুরু করে এবং অবশেষে সে বাণীকে খুঁজে পায়, যে সব কিছু ভুলে গেছে, এমনকি নিজের নামও। সে ঋষিকে জিজ্ঞাসা করে যে সে কে, সে এখানে কেন এসেছে। আর ঋষি তার ভেতরের সমস্ত কষ্ট চেপে রেখে তাকে বলে যে সে একজন মিউজিশিয়ান। অনেক দিন ধরে আমি গান লেখার চেষ্টা করছি, তুমি লেখক তো, এই কারণে আমি তোমার সাথে দেখা করতে এসেছি। এখন আমার ভেতরে কোনো অনুপ্রেরণা বাকি নেই যা দিয়ে আমি গান লিখতে পারি। আমার কিছুই অনুভব হয় না। এরপরে সে তাকে পাহাড়ে নিয়ে যায়, যেখানে কিছু বাচ্চা ক্রিকেট খেলছিল এবং ঋষিও খেলতে শুরু করে। এটাই তো সে করে যখন সে সবচেয়ে বেশি দুঃখী হয়।
সে বাণীকে সব কিছু বলে যা সে প্রথমবার তাকে বলেছিল, এবং এই সব বলতে বলতে তার চোখে জল গড়িয়ে পড়ছে। তাকে দেখে বাণীর ধীরে ধীরে সব কিছু মনে পড়তে শুরু করে, যে সেই তার আসল ভালোবাসা ঋষি, এবং মনে পড়তেই সে জোরে চিৎকার করে, ঋষি, আই লাভ ইউ ফরএভার এভার। এবং এই কথা বলতেই দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে। এই আবেগঘন মুহূর্তের সাথে এই গল্প এখানেই শেষ হয়। শেষ কথা, আপনার কাছে গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরের ভিডিওতে দেখা হবে। দেখার জন্য অনেক ধন্যবাদ। বিদায়।